গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা শুনব হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস চলে যায় বসন্তের দিন, পর্ব ৩। আমি মানত করেছি সমস্যার সমাধান হলেই আজমির শরীফ চলে যাব, খাজা বাবার দরবারে শুকরানা নামাজ পড়ব, সেখানকার এতিম মিসকিনদের একবেলা খাওয়াবো। আমার যে কিরকম অস্থির লাগছে তোকে বলে বোঝাতে পারবো না। তোর আমার বাড়িতে আসার দরকার নেই। তোর খালু মানসিক যে অবস্থার ভিতর দিয়ে যাচ্ছে, আমি চাই না সেটা আরো খারাপ হোক। তবে তুই দূর থেকে আমার একটা উপকার করতে পারিস। ফুলফুলিয়া মেয়েটার ঠিকানা দিচ্ছি, তার সঙ্গে দেখা করে এ মেয়েটার বিষয়ে আমাকে একটা রিপোর্ট দে। ভয় দেখিয়ে কিংবা লোভ দেখিয়ে জহিরের কাছে থেকে মেয়েটাকে সরিয়ে দেবার ব্যবস্থা কর। এর জন্য টাকা পয়সা যা লাগে আমি খরচ করব। কেয়ারটেকারের কাছে ঠিকানা আছে, তুই তার কাছে থেকে ঠিকানা নে। ওর কাছে 10,000 টাকাও দিয়েছি। প্রয়োজনে গুন্ডা লাগিয়ে মেয়েটাকে হুমকি ধামকি দিয়ে অন্য কোথাও সরিয়ে দে। এই উপকারটা তুই আমার কর। ইতি তোর মাজেদা খালা। ফুলফুলিয়া যার নাম, তার স্বভাব চরিত্র যাই হোক, সে দেখতে খুব সুন্দর হবে এরকম ধারণা হবে। আমি ধরেই নিলাম মেয়েটাকে মেয়েটাকে দেখে মুগ্ধ বিস্ময়ে কিছুক্ষণ তাকিয়ে থাকবো, মনে মনে বলবো বাহ। মেয়েটার বাসা জিগাতলায়। ঠিকানা লেখা কাগজ হাতে নিয়ে তার বাসা খুঁজছি আর কল্পনা করছি মেয়েটা দেখতে কেমন হবে। গায়ের রং গৌরবর্ণ, মাথা ভর্তি চুল, কুচকুচে কালো চুল না, সামান্য পিঙ্গল ভাব আছে। অতিরিক্ত ফর্সা মেয়েরা সাধারণত পিঙ্গলকেশী হয়। রোগা গোলগাল মুখ, খুবই ছটফটে স্বভাবের মেয়ে, স্থির হয়ে এক জায়গায় বসেও থাকতে পারে না, অকারণে হেসে ফেলার বাতিকও আছে। সিরিয়াস ধরনের কথাতেও মুখ আড়াল করে হাসছে। অনেকক্ষণ কড়া নাড়ার পর যে মেয়েটির দরজা খুলে দিল, সেই যে ফুলফুলিয়া, এতে আমার মনে সন্দেহের তিলমাত্র নেই। অথচ কল্পনার সঙ্গে তার কোনো মিল নেই। শান্ত চেহারা, শ্যামলা মেয়ে, রোগাটা ঠিক আছে, তবে মুখ গোলাকার না। মনে হয় রুটি বানাচ্ছিল, হাতে ময়দা লেগে আছে। ফুলফুলিয়া অবাক হয়ে আমাকে দেখছে। আমাকে দেখে এত বিস্মিত হচ্ছে কেন আমি বুঝতে পারছি না। আমার চেহারা বিস্মিত হবার মতো না। আমি সহজ গলায় বললাম, ফুলফুলিয়া, কেমন আছো? মেয়েটা খানিকটা ভীত গলায় বলল, ভালো আছি। রুটি বানাচ্ছিলে নাকি? মেয়েটার গলা থেকে বিস্ময় ভাবটা চলে গেল, সেখানে চলে এলো আনন্দ। সে বলল, আপনি হিমু ভাই না? আমি বললাম, হ্যাঁ। চিনেছ কিভাবে? জহির নিশ্চয়ই খুঁটিয়ে খুঁটিয়ে আমার চেহারার বর্ণনা তোমার কাছে করেছে। উনি কিছুই বলেননি। উনি শুধু বলেছেন, হিমু ভাইজান যদি তোমার কাছে আসেন তাহলে তুমি সঙ্গে সঙ্গে বুঝে ফেলবে। তিনি দেখতে কেমন এইসব কিছু বলার দরকার নেই। আমি যে হলুদ পাঞ্জাবি পরি এটা নিশ্চয়ই বলেছে। না, হলুদ পাঞ্জাবির কথাও বলেননি। বাসা অন্ধকার কেন? বারান্দার বাতিটা চুরি হয়ে গেছে, এই জন্য অন্ধকার। ভেতরে আসুন, ভেতরে আলো রাখা আছে। তুমি ছাড়া বাসায় আর কে আছে? রহমতের মা বলে একজন মহিলা আছেন, উনি আমার পাহারাদার। উনি ছাড়া আর কেউ নেই। তোমার বাবা কোথায়? ফুলফুলিয়া মিষ্টি করে হেসে বলল, বাবা আমার পর রাগ করে দুপুরবেলা চলে গেছেন, বলে গেছেন আর ফিরবেন না। প্রায় কি এরকম রাগ করে চলে যান? জি। রাগ ভেঙে গেলে দিনে দিনেই কি ফেরেন? না, সব দিন ফেরেন না। এমনও হয়েছে 4-5 দিন পরে ফিরেছেন। আমি ফুলফুলিয়ার সঙ্গে একটা ঘরে এসে ঢুকলাম। ঘরে সস্তার একটা খাট পাতা আছে, টেবিল চেয়ার আছে, আলনা আছে। আলনার কাপড় চোপড় দেখে মনে হচ্ছে এই ঘরে ফুলির বাবা ঘুমানো। হিমু ভাইজান, দুধ ছাড়া 1 কাপ চা খাবেন? খাবো।
ঘরে খুব ভালো ঘি আছে, গরম রুটিতে ঘি মাখিয়ে চিনি দিয়ে দেই। দাও। ফুলফুলিয়া খানিকক্ষণ ইতস্তত করে বলল, উনি বলেছিলেন আপনি নাকি একজন মহাপুরুষ, আপনি যে কোনো অসাধ্য সাধন করতে পারেন। এটা কি সত্যি? না, এটা সত্যি না। আপনি কি মানুষের ভবিষ্যৎ বলতে পারেন? তাও পারি না। তাহলে উনি কেন এত বড় গলায় আপনার কথা বললেন? আপনি কি পারেন? আমি হাসতে হাসতে বললাম, আমি সুখে এবং দুঃখে মানুষের পাশে থাকতে পারি। সে তো সবাই পারে। আপনার বিশেষত্ব কি? আমার বিশেষত্ব হচ্ছে আমি সবসময় একটা হলুদ পাঞ্জাবি পরি। সবাই হলুদ পাঞ্জাবি পরে না। সবসময় হলুদ পাঞ্জাবি কেন পরেন? হলুদ পাঞ্জাবি পরার প্রধান কারণ হচ্ছে হলুদ রঙের কাপড় সহজে ময়লা হয় না। একবার ধুয়ে অনেকদিন পরা যায়। এটাকে বললেন প্রধান কারণ। অপ্রধান কারণ কি? অপ্রধান কারণ হলো আমার বাবা। তিনি মহাপুরুষ বানাবার একটা স্কুল খুলেছিলেন। আমি ছিলাম স্কুলের একমাত্র ছাত্র। হলুদ পাঞ্জাবি হলো স্কুল ড্রেস। বাবার ধারণা হয়েছিল গেরুয়া বৈরাগ্যের রং। গেরুয়া রঙের কাপড় পরলে মনে বৈরাগ্য আসে। মহাপুরুষদের বৈরাগ্য থাকতে হয়। ফুলফুলিয়া কথা শুনে মজা পাচ্ছে, আগ্রহ নিয়ে তাকিয়ে আছে। ফুলফুলিয়ার পাহারাদারও একবার উকি দিয়ে দেখে চলে গেল। মৈনাক পর্বতের মতো শরীর, সাধারণভাবে নিঃশ্বাস নিচ্ছে, কিন্তু ফোঁসফোঁস শব্দ হচ্ছে। এরকম পাহারাদার থাকলে আর চিন্তা নেই। ফুলফুলিয়া বলল, আপনার বাবা কি সত্যি, সত্যি আপনাকে মহাপুরুষ বানাবার চেষ্টা করেছিলেন? আমি হাসতে হাসতে বললাম, বাবা রীতিমতো স্কুল খুলে বসেছিলেন। স্কুলের তিনি প্রিন্সিপাল, তিনি শিক্ষক মণ্ডলী, তিনি ড্রিল স্যার। এটা কোনো শেষ রক্ষা হয়নি। স্কুল থেকে পাশ করে বের হবার আগেই বাবার মৃত্যু। বাবার মৃত্যু মানেই প্রিন্সিপাল স্যারের মৃত্যু, শিক্ষক মণ্ডলীর মৃত্যু এবং ড্রিল স্যারের মৃত্যু। নিজের বাবার মৃত্যুর ব্যাপারটা এত সহজভাবে বলছেন। মহাপুরুষ স্কুলের ট্রেনিংয়ের কারণে বলতে পারলাম। ট্রেনিং না থাকলে বাবার মৃত্যুর কথা বলতে গিয়ে গলা কেঁপে যেত, চোখ ভেজা ভেজা হয়ে যেত। তুমি তাড়াতাড়ি রুটি বানিয়ে নিয়ে আসো, খাওয়া দাওয়ার পর ইন্টারভিউ পর্ব। কিসের ইন্টারভিউ? মাজেদা খালাকে তোমার সম্পর্কে একটা রিপোর্ট দিতে হবে। আমি কিছুই বুঝতে পারছি না। কিছু বুঝতে না পারা খুবই ভালো কথা। যত কম বুঝবে তত ভালো। কাগজ কলম আছে না? কাগজ কলম দাও। আমি পয়েন্টগুলো লিখে নেই। কি কি প্রশ্ন করব ঠিক করি। ফুলফুলিয়া আনন্দিত গলায় বলল, আমার এখন রুটি বানাতে ইচ্ছে করছে না। আপনার প্রশ্নগুলো শুনতে ইচ্ছে করছে। ঠিক আছে, প্রশ্নোত্তর পর্ব আগে শেষ হোক। ফুলফুলিয়া কাগজ কলম এনে দিল। খাটের উপর বসল। আনন্দ উত্তেজনায় তার চোখ ঝকমক করছে। আমি বললাম, তোমার নাম কি? ফুলফুলিয়া। ফুলফুলিয়া কোনো নাম না, ভালো নাম বলো। আক্তারি জাহান। বয়স? ২১। উচ্চতা? বলতে পারছি না। উচ্চতা কখনো মাপিনি। ওজন নিয়েছ? ওজন কত? ওজনও নেইনি। যাই হোক, অনুমান করে লিখে নিচ্ছি। উচ্চতা 5 ফুট 5, ওজন ৫.৫ কেজি। পড়াশোনা কি? ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়েছি। কোন ডিভিশন? ফার্স্ট ডিভিশন। বর্তমানে কি করছো? আমাদের এখানে একটা ক্লিনিক আছে। ক্লিনিকে শমশের আলী বলে একজন ডাক্তার আছেন। আমি তার রোগীদের সিরিয়াল দেই। ক্লিনিকে আয়ের কাজ করেছো কখনো? জি করেছি। শুরুতে তাই করতাম। ডাক্তার চাচা সেখান থেকে আমাকে নিয়ে রোগী দেখাশোনার দায়িত্ব দিলেন। কি খেতে পছন্দ? আলাদা করে আইটেম বলবে। মাছের মধ্যে কোন মাছ? ইলিশ মাছ, ভর্তার মধ্যে কোন ভর্তা? শুকনো মরিচের ভর্তা, পোলাও, ভাত, খিচুড়ি, এই তিনটার মধ্যে কোনটা পছন্দ? খিচুড়ি, শুকনা খিচুড়ি না ঢেলঢেলা খিচুড়ি? শুকনো, পছন্দের ফুল? জুঁই ফুল।
একজন খুব পছন্দের মানুষের নাম বলো। ফুলফুলিয়া হেসে ফেলল। আমি বললাম, হাসছো কেন? ফুলফুলিয়া বলল, হাসছি কারণ আমি যখনই আমার খুব পছন্দের মানুষের নাম বলবো, আপনি বিশ্বাস করবেন না। কারণ আমার খুব পছন্দের একজন মানুষ হচ্ছেন আপনি। অথচ আপনার সঙ্গে মাত্র কিছুক্ষণ আগে আমার দেখা হয়েছে। তোমার খুব অপছন্দের একজন মানুষের নাম বলো। আমার বাবা। জহির তোমার খুব পছন্দের তালিকায় নেই? না, তিনি মোটামুটি পছন্দের একজন। মোটামুটি পছন্দের একজনকে বিয়ে করতে যাচ্ছ? ফুলফুলিয়া চমকে উঠে বলল, তাকে আমি কেন বিয়ে করতে যাব? বিয়ের কোনো কথা তার সঙ্গে তোমার হয়নি? না, জহি তো বিয়ে করার জন্য খুবই ভালো ছেলে। জহি যে কত ভালো ছেলে সে সার্টিফিকেট কিন্তু আমি তোমাকে দিতে পারি। সার্টিফিকেট দিতে হবে না। মানুষের চোখের দিকে তাকালে বোঝা যায় মানুষটা ভালো না মন্দ। তাই নাকি? হ্যাঁ, তাই। মানুষের পুরুষ মানুষের পক্ষে হয়তো এটা বোঝা সম্ভব না, কিন্তু সব মেয়ের এই ক্ষমতা আছে। জহি তো পরিকল্পনা করে রেখেছে তোমাকে কাজী অফিসে নিয়ে বিয়ে করবে। বিয়েতে আমি একজন সাক্ষী। তোমার তরফ থেকে যদি কোনো সাক্ষী না পাওয়া যায়, দ্বিতীয় সাক্ষীও আমি জোগাড় করব। কি সর্বনাশ! এসব আপনি কি কথা বলছেন? আমার তো বিয়ে হয়েছে। আমার স্বামী নাইক্ষ্যংছড়ি পোস্ট অফিসের পোস্টমাস্টার। ওই এলাকায় পাহাড়ি বাঙালিদের ঝামেলা হয়েছে। এ ভয়ে সে আমাকে নিতে চায় না। আমি বড় একটা নিঃশ্বাস ফেলে বললাম, পবিত্র গাভী। ফুলফুলিয়া বলল, পবিত্র গাভী মানে কি? আমি বললাম, আমেরিকানরা কোনো ঘটনায় যদি খুবই বিস্মিত হয় তাহলে বলে হলিকাও। আমি বাংলা করে বললাম, পবিত্র গাভী। ফুলফুলিয়া বলল, পবিত্র গাভী তো আপনার আগে আমার বলা উচিত। বলো। ফুলফুলিয়া খুব গম্ভীর গলায় বলল, পবিত্র গাভী। বলেই মুখ আঁচল চাপা দিয়ে খিলখিল করে হাসতে লাগল। আমি বললাম, যাও। রুটি বানিয়ে নিয়ে এসো, বেশি রাত করা যাবে না। মাজেদা খালার কেয়ারটেকার অপেক্ষা করছে। তোমার পর প্রতিবেদনটা হাতে হাতে নিয়ে যাবে। মাজেদা খালাকে? মাজেদা খালা হচ্ছেন তোমার হলেও হতে পারত শাশুড়ি। খুব ইন্টারেস্টিং একজন মহিলা। লোকজন গাছের পর ভূত বসে থাকতে দেখে। উনি একমাত্র মহিলা যিনি শোবার ঘরের মশারির ভেতর ভূত বসে থাকতে দেখেন। বৃদ্ধ ভূত, ওল্ড ম্যান অ্যান্ড দ্য সির মতন। ওল্ড ম্যান অ্যান্ড দ্য মস্কিউটো নেট। আপনার কথা কিছু বুঝতে পারছি না। কথা বোঝার দরকার নেই, তুমি তোমার কাজ করো। আমি এখানে বসেই প্রতিবেদনটা লিখে ফেলি। দীর্ঘ প্রতিবেদনের দরকার নেই, ঘটনা যা দাঁড়িয়েছে সংক্ষেপে চিঠি দিয়েই সারা যায়। মাজেরা খালাকে সংক্ষেপ করে আমি লিখলাম, মা খালা। অন্যরকম একটা অর্থ দাঁড়িয়ে গেল। চিঠির শুরুই হলো রহস্যময়। প্রিয় মা খালা, ফুলফুলিয়ার সঙ্গে দেখা হয়েছে। এই মুহূর্তে আমি ফুলফুলিয়ার বাবার শোবার ঘরে বসে আছি। ফুলফুলিয়া রুটি সেঁকতে গিয়েছে। চা রুটি খেয়ে চলে আসব। ফুলফুলিয়া মেয়েটার বায়োডাটা আলাদা একটা কাগজে লিখে দিলাম। ওজন এবং উচ্চতা অনুমানে লিখলাম। এই দুটি তথ্যেও কিছু ভুল থাকতে পারে। মেয়েটাকে নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত না হবার একটা ১০০টি কারণ রয়েছে। আমি শুধু একটা কারণ উল্লেখ করব। কারণটি হলো বারুদ ভেজা। মনে হচ্ছে তুমি কিছুই বুঝতে পারছ না। আমি ব্যাখ্যা করে বলি। একবার যুদ্ধের সময় এক গোলন্দাজ সেনাপতির দায়িত্ব ছিল পাহাড়ের উপর অবস্থান নেওয়া। সেখান থেকে যখন সে দেখবে শত্রু আসছে তখন সে গোলাবর্ষণ করবে। শত্রু এলো ঠিকই, কিন্তু গোলন্দাজ সেনাপতি গোলাবর্ষণ করল না। তাকে কোর্ট মার্শাল করার জন্য নিয়ে যাওয়া হলো। তাকে বলা হলো, গোলাবর্ষণ না করার পেছনে তোমার কি কোনো বক্তব্য আছে? সেনাপতি বলল, গোলাবর্ষণ না করার পেছনে আমার ১০২টো যুক্তি আছে। তার প্রথমটা হলো, আগের রাতে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, সব বারুদ গেছে ভিজে। বিচারপতি বললেন, বাকি ১০১টা যুক্তি বলতে হবে না, বারুদ ভেজা এই একটাই যথেষ্ট। যাও, তুমি খালাস। ফুলফুলিয়ার ব্যাপারে বারুদ ভেজার অর্থ হলো মেয়েটা বিবাহিতা, তার স্বামী নাইক্ষ্যংছড়িতে আছে, পোস্টমাস্টার।
পাহাড়ি বাঙালির সমস্যার কারণে নিজের স্ত্রীকে নিজের কাছে নিয়ে যেতে পারছে না। ঠিকই, কিন্তু পোস্টমাস্টার হবার সুবাদে প্রতিদিনই একটা করে চিঠি লিখে পাঠাচ্ছে। আশা করি ফুলফুলিয়ার ব্যাপারে তোমার সমস্ত দুশ্চিন্তার অবসান হয়েছে। এখন বলো, তোমার বৃদ্ধ ভূতের খবর কি? তাকে কি আবারও দেখেছ? আগের বর্ষে বিছানায় বসেছিল, এখন কি বসা অবস্থায় পেয়েছ? বসতে পেলেই শুতে চায়। এই প্রবচন ভূতেদের বেলাতেও যদি খাটে, তাহলে আর পরের বার শুয়ে থাকা অবস্থায় দেখার কথা। তুমি ভালো থেকো। ইতি, হিমু। আমার সামনে জহির বসে আছে। তার গায়ে হালকা কমলা রঙের গেঞ্জি। কি সুন্দর তাকে মানিয়েছে। গেঞ্জির কমলা রঙের আভা তার গালে পড়েছে, খানিকটা পড়েছে তার চোখে। গাল এবং চোখে কমলা রং চকচক করছে। আমি বললাম, জহির, তোকে সুন্দর লাগছে রে। প্যাকেজ নাটকের নায়কের মতো লাগছে। পার্কে গানের দৃশ্যের শুটিং করার জন্য নায়ক প্রস্তুত। নায়িকা এখনো আসেনি, নায়িকার জন্য অপেক্ষা। জহির হাসল, মিচকা ধরনের হাসি। আমি বললাম, তুই হাসছিস কেন? মিচকা টাইপ হাসি। জহির বলল, পরীক্ষার হলে যাবার কথা বলে এখানে চলে এসেছি। এটা ভেবে কেন জানি মজা লাগছে। পরীক্ষা দিচ্ছিস না? না। পরীক্ষা যে দিচ্ছিস না, এটা কি খালাখালু জানেন? এতক্ষণে সম্ভবত জেনে গেছেন। আমি এক ওষুধের দোকান থেকে টেলিফোন করে মাকে বলেছি। খালা কি বললেন? কিছু বললেন না। প্রথমে কো করে একটা শব্দ হলো, তারপর ধপাস শব্দ শুনলাম। মনে হয় মা অজ্ঞান হয়ে গেছেন। মা খুব সহজে অজ্ঞান হতে পারেন। একবার কি হয়েছে শোনো। খাটের পর বাবার প্যান্টের কালো বেল্ট পরেছিল। মা সেই বেল্ট দেখে সাপ সাপ বলে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেল। এবার অজ্ঞান হয়েছে তার পরীক্ষার হলে না যাওয়ায়। মনে হয় হয়েছে। আমি ধপাস শব্দ শুনলাম। আমি যতই হ্যালো করি, ওপাশ থেকে কোনো শব্দ আসে না। তুই মনে হয় মজা পাচ্ছিস। পাচ্ছি। ভাইজান শোনো, আমার কাছে তোমার কাছে আমি খুব জরুরি একটা কাজে এসেছি। বল, শুনি। একটু পরে বলি। প্রথমে শোনো, ফুলফুলিয়ার সঙ্গে কিভাবে পরিচয় হলো সেই গল্প। ফুলফুলিয়ার সঙ্গে পরিচয়ের গল্প করার আর কি কোনো প্রয়োজন আছে? না, প্রয়োজন নেই, তবু গল্পটা বলি। খুবই ইন্টারেস্টিং গল্প। আমি লেখক হলে একটা গল্প লিখে ফেলতাম। হয়েছে কি ভাইজান, জিগাতলা স্টাফ কোয়ার্টারে আমার এক বন্ধু থাকে। দুপুরবেলা ওর কাছে গিয়েছি একটা বই নিতে। ও বাসায় ছিল না। চৈত্র মাস, দুপুরে ঝাঝা রোদ। রিক্সা পাচ্ছি না। রিক্সার খোঁজ করছি, হঠাৎ দেখি একটা মেয়ে দুই হাতে দুটো আইসক্রিম নিয়ে আসছে। দামি কোনো আইসক্রিম না, সস্তার জিনিস, ললিপপ। এমন কোনো অদ্ভুত দৃশ্য না যে আমাকে হা করে তাকিয়ে থাকতে হবে। কিন্তু ওই দিন আমি হা করে মেয়েটার দিকে তাকিয়েছিলাম। আমি দাঁড়িয়ে আছি, সে এগিয়ে আসছে, আমাকে ক্রস করে চলে গেল। তারপরেও আমি তাকিয়ে রইলাম। তবে হঠাৎ দেখি মেয়েটা দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে গেছে, আমার দিকে ফিরে আসছে। সে এসে আমার সামনে থমকে দাঁড়িয়ে বলল, আইসক্রিম খাবেন? নিন আইসক্রিম খান। ভাইজান, আমি কোনো কথা না বলে আইসক্রিম নিলাম। পাথরের মূর্তির মতো আইসক্রিম হাতে দাঁড়িয়ে রইলাম। মেয়েটা বলল, খান আইসক্রিম খান। আমি সঙ্গে সঙ্গে আইসক্রিমে কামড় দিলাম, যেন জীবনে এই প্রথম আইসক্রিম খাচ্ছি। ভাইজান, গল্পটা কেমন? ভালো। মেয়েটা দুটো আইসক্রিম নিয়ে যাচ্ছিল কেন? সে আর তার বাবা তাদের বাসার দিকে যাচ্ছিল। তার বাবা আইসক্রিম খেতে চাইল বলেই দুটো আইসক্রিম কেনা হলো। তখন বাবা হঠাৎ কি কারণে মেয়েটার ওপর রেগে উল্টো দিকে চলে গেল। মেয়েটা দুটো আইসক্রিম নিয়ে বাসায় ফিরছে। মনে মনে ঠিক করেছে পথে টোকাই শ্রেণীর কাউকে দেখলে একটা আইসক্রিম দিয়ে চলে আসবে। আমাকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকতে দেখে আইসক্রিমটা আমাকেই দিল। তুই কি করলি? আইসক্রিম খেতে খেতে ফুলফুলিয়ার বাসা পর্যন্ত গেলি? হ্যাঁ ভাইজান, সে আমাকে যেতে বলেনি। হ্যামিলনের বংশবাদকের পেছনে পেছনে পুলেরা যেভাবে গিয়েছে, আমি ঠিক সেভাবেই গিয়েছি। একসময় মেয়েটা বলল, এ বাড়িতে আমরা থাকি, আপনি এখন বাসায় যান। আমাকে আমার বাসা পর্যন্ত এগিয়ে দেবার জন্য ধন্যবাদ। ঘটনাটা কেমন ভাইজান? ইন্টারেস্টিং না? হুম।
ভাইজান, আমি ঠিক করেছি ঘটনা নিয়ে একটা ছোট গল্প লিখব। গল্পের নাম সবুজ আইসক্রিম। আমি যে আইসক্রিমটা খেয়েছিলাম সেটার রং ছিল সবুজ। গল্পের ছেলেটার নাম থাকবে টগর, মেয়েটার নাম থাকবে বেলি। দুটাই ফুলের নাম। গল্পের নামটা খারাপ না, তবে পাত্রপাত্রীর নাম ভালো হয়নি। গল্পের শেষটা ভেবে রেখেছি। গল্পের শেষে টগর এবং বেলি কাজে অফিসে গিয়ে বিয়ে করবে। বিয়ের পরপরই দুজন দুটো আইসক্রিম, সবুজ আইসক্রিম খেতে খেতে রাস্তায় রাস্তায় হাঁটবে। মিলনাত্মক গল্প। মিলনাত্মক গল্প না লেখে বিয়োগাত্মক লেখ, বাস্তবের সঙ্গে মিলবে। যেমন ধর, এক পর্যায়ে ছেলেটা জানতে পারলো যে মেয়েটার বিয়ে হয়ে গেছে। সে খুব মনে কষ্ট পেল। একবার ভাবলো সারা জীবন বিয়ে করবে না, সারা জীবন একা একা থাকবে। কিন্তু শেষ পর্যন্ত বিয়ে করলো। 3 বছরের মাথায় তাদের ফুটফুটে একটা মেয়ে হলো। বেলি বলল, ওগো, মেয়েটার একটা সুন্দর নাম রাখো তো, আনকমন নাম। টগর বলল, ওর নাম রাখলাম আইসক্রিম। জহির বলল, বিয়েগত গল্পটাও খারাপ না, দেখি দুভাবেই লিখব। এখন তোমাকে জরুরি কাজের কথাটা বলেই চলে যাব। যাবি কোথায়? এখনো ঠিক করিনি কোথায় যাব। বাড়িতে তো যাওয়াই যাবে না। কোন এক বন্ধুর বাসায় উঠব, তারপর ডিসিশন নিব। ফুলফুলিয়াকে একবার দেখে আসতে পারলে ভালো হতো। সেটা মনে হয় ঠিক হবে না। তুমি কি বলো? ঠিক হবে? না, ওর ছবিগুলো তো ওকে ফেরত দেওয়া দরকার। ছোটবেলার ছবি নিয়ে দুটো প্রিন্ট বের করেছি, একটা আইনস্টাইনের সঙ্গে আরেকটা রবীন্দ্রনাথের সঙ্গে। রবীন্দ্রনাথের সঙ্গে তার ছবিটা ভালো হয়েছে। ছবি দেখে মনে হয় রবীন্দ্রনাথ তার নাতনির দিকে তাকিয়ে মিটিমিটি হাসছেন। চা খাবি? না ভাইজান, চা খাবো না। এখন বিদায় হব। বেশিক্ষণ থাকলে বাবার হাতে ধরা পড়ে যাব। আমি মোটামুটি ৯০.৫% নিশ্চিত যে বাবা খবর পেয়েই সরাসরি তোমার কাছে চলে আসবে। আমারও তাই ধারণা। বাবার হাত থেকে বাঁচতে হলে আমাদের দুজনকে পালিয়ে যেতে হবে। আমি কোথায় যাব এই মুহূর্তে ঠিক করে ফেললাম। কোথায় যাবি? কোথাও যাব না, শুধু হাঁটব। শুধুই হাঁটবি মানে? ভাইজান, তুমি ফরেস্ট গ্রাম ছবিটা দেখেছ? না। ফরেস্ট গ্রাম ছবিতে অভিনেতা টম হ্যাঙ্কস হাঁটা শুরু করে। দিনের পর দিন কোনো কারণ ছাড়াই হাঁটে। হাঁটতে হাঁটতেই তার দাড়ি গোঁফ গজিয়ে যায়। আমিও টম হ্যাঙ্কসের মতো হাঁটব, তবে উদ্দেশ্যবিহীন হাঁটা না। আমি হাঁটতে হাঁটতে চিন্তা করব। কি চিন্তা করবি? পৃথিবীতে যে মানুষের মতো ইন্টেলিজেন্ট প্রাণী আছে, এরা কেন এসেছে? কেন প্রকৃতি এমন এক বুদ্ধিমান প্রাণী সৃষ্টি করলো? প্রকৃতি মানুষের কাছে কি চাচ্ছে? হেঁটে হেঁটে এমন জটিল চিন্তা করবি? হুম। ভাইজান, আমি হাঁটা শুরু করব তেঁতুলিয়া থেকে। হাঁটতে 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 বাংলাদেশের শেষ সীমানা টেকনাফের সাবওয়েতে যাব। সেখানে সমুদ্র নেমে গোসল করব। গোসল করে উঠে এসে দাড়ি গোঁফ কামাবো। আইডিয়াটা কেমন ভাইজান? আইডিয়াটা খারাপ না। এখন তোমাকে একটা জরুরি কথা বলি। জরুরি কথাটা হচ্ছে, ফুলফুলিয়াকে তুমি ছবি দুটা দিয়ে আসবে। আমি যাব না। এখন আমার আর যেতে ইচ্ছে করছে না। খামে ভরে বাই পোস্টে পাঠিয়ে দিলেও তো হয়। না ভাইজান, তোমাকেই যেতে হবে। আমি তো জানতাম না মেয়েটা বিবাহিতা। গতকাল রাতে মার কাছ থেকেই জেনেছি। কিন্তু তার আগেই একটা ভুল করে ফেলেছি। পরশু দুপুরে ফুলফুলিয়াকে একটা চিঠি লিখে পোস্ট করেছি। ৩২ পৃষ্ঠার চিঠি। আমি চাই না সে চিঠিটা পড়ুক। ৩২ পৃষ্ঠার চিঠি লিখেছিস কষ্ট করে। আরো কয়েক পৃষ্ঠা লিখলে তো একটা উপন্যাস হয়ে যেত। আমিও ৫০ পৃষ্ঠা লিখব ঠিক করেছিলাম। A4 সাইজ কাগজ শেষ হয়ে গেল। আমি যে ধরনের চিঠি লিখেছি, সে ধরনের চিঠি লিখতে কষ্ট হয় না। ২,০০০-৩,০০০ পৃষ্ঠাও লেখা যায়। একটা বাক্যই বারবার লিখি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। আমি বিড়বিড় করে বললাম, পবিত্র গাভী। জহির বলল, চিঠি তোমাকে ফেরত নিয়ে আসতে হবে ভাইজান। আমাকে গিয়ে ফুলফুলিয়াকে বলতে হবে যে তোমার নামে আজকালের ভিতর একটা চিঠি আসবে। চিঠিটা তুমি না পড়েই নষ্ট করে ফেলবে। ঠিক ধরেছ ভাইজান।
এই কাজটা তোমাকে করতেই হবে। কোনো মেয়ের পক্ষে চিঠি না পড়ে নষ্ট করে ফেলা অসম্ভব ব্যাপার। এই জন্যই তো তোমাকে যেতে বলছি। তুমি বললেই অসম্ভব সম্ভব হবে। এই ক্ষমতা তোমার আছে। আচ্ছা, দেখি। দেখাদেখি না তুমি আজই যাবে চিঠিটা না পড়ার কথা এমনভাবে বলবে যেন সে চিঠি না পড়ে। একটা বিবাহিতা মেয়ে যখন দেখবে কেউ তাকে ১,০০,০০০ বার লিখেছে, "আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি", তখন তার ঘেন্না লাগবে। "ভাইজান চিঠিটা ফেরত আনতে পারবে না?" "চেষ্টা করব।" "ভাইজান উঠি?" "যা, হাঁটা শুরু কর। খালি পায়ে না হেঁটে ভালো কেডসের জুতা কিনে নে।" "আমি ঠিক করেছি খালি পায়ে হাঁটব। সঙ্গে টাকা, পয়সা, কাপড়-চোপড় কিছু থাকবে না। খিদে লাগলে মানুষের বাড়ি গিয়ে খাবার চাইবো। খেতে দিলে খাবো, না খেতে দিলে খালি পেটেই হাঁটবো। সন্ন্যাসীদের মতো জীবন।" নাগা সন্ন্যাসীদের মতো পুরোপুরি নগ্ন হয়ে যদি তুই হাঁটতে পারিস, তাহলে কিন্তু খাবার অভাব হবে না। একজন নগ্ন মানুষ কোনো বাড়িতে খেতে চাইছে, আপদ বিদেয় করার জন্যই তারা তাড়াতাড়ি খাবার দেবে। টাকা পয়সা চাইলে টাকা পয়সা দিবে। নগ্ন হয়ে হাঁটতে পারবো না ভাইজান, লজ্জা লাগবে। লজ্জা লাগলে তো কিছু করার নেই, তোকে বুদ্ধি শিখিয়ে দিলাম। যদি দেখিস মহাবিপদে পড়ে গেছিস, খাওয়া জুটছে না, তখন নাগা সিস্টেম। জহির উঠে দাঁড়ালো। আমি বললাম, শুভদেশ হন্টন। বিকেল ৩টেয় খালু সাহেব চলে এলেন। তার মুখ গম্ভীর, কপালের চামড়া কুঁচকে আছে, চোখ ছোট ছোট, সুপ্ত অগ্নিগিরি টাইপ ভঙ্গি। বিস্ফোরণের আগে আগ্নেয়গিরি অতিরিক্ত শান্ত থাকে। খালু সাহেব অতিরিক্ত শান্ত। কেমন আছো ইমো? জি ভালো। তোমাকে পাওয়া যাবে ভাবিনি। তুমি তো ঘরে বসে থাকার লোক না। শুয়ে আছো যে, শরীর খারাপ নাকি? জি না, শরীর ভালো। অফিস থেকে বাসায় যাবার পথে ভাবলাম তোমার সঙ্গে বসে এক কাপ চা খেয়ে যাই। জহিরকে নিয়ে কিছু কথা ছিল, কথাও বলি। আমি বিছান থেকে নামতে নামতে বললাম, আমি চায়ের কথা বলে আসি। খালু সাহেব বললেন, চায়ের কথা বলতে হবে না, আমি ফ্লাক্সে করে চা নিয়ে এসেছি। অফিসের পিয়নের কাছে ফ্লাক্স, কাপ আনতে ভুলে গেছি। ওকে দুটো মগ কিনতে পাঠিয়েছি। আমার কাছে ছিল তো কাপ। তোমারটা তোমার কাছে থাকো, মগ দুটো তোমাকে দিয়ে যাব। অফিস ফেরত মাঝে মাঝে যদি চা খেতে আসি, মগে করে চা খাওয়া যাবে। আপনি কি প্রায় আসবেন? খালু সাহেব আমার প্রশ্নের জবাব না দিয়ে চেয়ারে বসলেন। টেবিলে রাখা ফুলফুলিয়ার ছবি দুটো নিয়ে তাকিয়ে রইলেন। কার ছবি? রবীন্দ্রনাথ এবং আইনস্টাইনের ছবি। সে তো বুঝতেই পারছি। মেয়েটাকে? ওর নাম ফুলফুলিয়া। ফুলফুলিয়া? নামটা পরিচিত লাগছে কেন? খালার কাছে মনে হয় তার নাম শুনেছেন। ও আচ্ছা, দ্যাট ফুলফুলিয়া। রবীন্দ্রনাথ আইনস্টাইনের সঙ্গে তার ছবি কিভাবে এলো? এটা ফটোগ্রাফিক ট্রিক। ফটোশপ নামের একটা কম্পিউটার প্রোগ্রামে এই কাজটা সহজেই করা যায়। জহির করেছে? জি। পড়াশোনা বাদ দিয়ে সে ট্রিক ফটোগ্রাফ করছে। তুমি নিশ্চয়ই জানো আজ সে পরীক্ষা দিতে যায়নি। জান, আমার কাছে সে এসেছিল। তোমার কাছে যে আসবে এটা আমি ধরেই নিয়েছি। খালু সাহেব ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে সিগারেট ধরালেন। তার কপালের চামড়ায় আরেকটা ভাঁজ পড়ল। চোখ দুটো আরো ছোট হয়ে গেল। সুপ্ত আগ্নেয়গিরি এখন গা ছাড়া দিচ্ছে। যেকোনো সময় লাভা বের হতে শুরু করবে। খালু সাহেবের পিয়ন দুটো মগ এবং ফ্লাক্স নিয়ে ঢুকেছে। লোকটা অতি দ্রুত মগে চা ঢেলে দিল। সে চায়ের সঙ্গে কেকও এনেছে। এক বাক্স টিস্যু পেপার এনেছে। টিস্যু পেপার কেক রেখে অতি দ্রুত ঘর থেকে বের হয়ে গেল। মনে হয় তারপর এরকমই নির্দেশ ছিল। ইমো? জি। জহিরের পরিকল্পনা কি তা কি তুমি জানো? জানি, আমাকে বলে গেছে আপাতত সে হাঁটবে। হাঁটবে মানে? প্রথমে যাবে তেঁতুলিয়া, সেখান থেকে হাঁটা শুরু করবে। হাঁটা বন্ধ হবে শাহপরীর দ্বীপে। আপনারা শুনছিলেন হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস চলে যায় বসন্তের দিন, পর্ব ৩।
পরবর্তী পর্ব শুনতে আমাদের গল্পের সওদাগর চ্যানেলে চোখ রাখুন।